নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 এর পাস পেপার মাইনর 2 থেকে আজ তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। তোমাদের আজ প্রশ্নটি হলো, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির তুলনামূলক আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটি 5 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের উত্তর, তাছাড়া তোমাদের পরীক্ষার সাজেশান আপলোড করে দিয়েছি। তোমাদের মাইনর 2 প্লেলিস্টের মধ্যে সাজানো রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। যাই হোক, তাহলে আজকে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে প্রথমে তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমরা প্রথমে একটি প্যারা করবে, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরি ভারত ইতিহাসের 2 উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। কোনো কোনো ঐতিহাসিক এই 2 ব্যক্তিত্বের মধ্যে তুলনা করতে প্রয়াসী হয়েছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই 2 ব্যক্তির মধ্যে তুলনা করা অসম্ভব, কারণ এই দুজন ছিলেন 2 যুগের মানুষ এবং তাদের সময়ের ব্যবধান ছিল প্রায় 150 বছর। মাহমুদ ছিলেন পারসিক নবজাগরণের যুগের ব্যক্তি এবং মোহাম্মদ ঘুরি ছিলেন সেই যুগের মানুষ যে যুগে মূল্যবোধ ও নৈতিকতা ছিল না। যাই হোক না কেন, এই 2 ব্যক্তি 2 যুগের হলেও এদের মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়, যা নিম্নে আলোচনা করা হলো। এরপর তোমরা পয়েন্ট করবে সাদৃশ্য। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির মধ্যে তুলনা অযৌক্তিক হলেও তাদের মধ্যে কিছু মিল ছিল। প্রথমত, তারা দুজনেই ছিল দুর্ধর্ষ রণনিপুণ ও কূটকৌশলী সুলতান। দ্বিতীয়ত, দুজনেই কেউ ধর্মান্ধ ছিলেন না বা ধর্মীয় ব্যাপারে ভারত আক্রমণ করেননি। তৃতীয়ত, উভয়ের সেনাবাহিনীতে হিন্দু কর্মচারী ছিল এবং উভয়ই দেশীয় রাজাদের পরাজিত করে আনুগত্যের প্রতিশ্রুতিতে তাদের নিজ রাজ্য ফিরিয়ে দেন। এরপর তোমরা পয়েন্ট করবে বৈসাদৃশ্য। সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির মধ্যে সামান্য সাদৃশ্য থাকলেও বেশিরভাগ অমিল দেখতে পাওয়া যায়। যেমন, প্রথমত, সুলতান মাহমুদ ইরাক, ইরান, কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ভারতের অভ্যন্তরে প্রায় গাঙ্গেয় দোয়াব অঞ্চল পর্যন্ত তার বিরাট সাম্রাজ্য বিস্তৃতি করেছিল। অপরদিকে মোহাম্মদ ঘুরির অক্ষু নদী থেকে বাংলা পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃত ছিল। দ্বিতীয়ত, যোদ্ধা হিসাবে সুলতান মাহমুদের কাছে মোহাম্মদ ঘুরি ছিল নিষ্প্রভ। মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন এবং তার প্রতিটি অভিযানই সফল হয়, অর্থাৎ তিনি কোনো যুদ্ধে পরাজিত হননি। কিন্তু অপরদিকে মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধ ও আনহিলওয়ারা যুদ্ধে পরাজিত হয়। নেক্সট, তৃতীয়ত, ভারতে কোনো স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা সুলতান মাহমুদের লক্ষ্য ছিল না। ভারতের সম্পদ লুট করে তা দিয়ে মধ্য এশিয়ার সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি ভারত আক্রমণ করেন। অপরদিকে মোহাম্মদ ঘুরির লক্ষ্য ছিল ভারতে স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। তাই ঐতিহাসিকরা মাহমুদকে একজন বৃহৎ লুণ্ঠনকারী এবং মোহাম্মদ ঘুরিকে ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন। সুলতান মাহমুদ ছিলেন একজন সংস্কৃতিবান মানুষ। গজনি নগরীকে তিনি নানাভাবে সুসজ্জিত করেন। তার রাজসভা ছিল বিদ্যা ও বিদ্বানের
আবাসস্থল এবং একটি সংস্কৃতি কেন্দ্র। অপরদিকে ঘুরিও সংস্কৃতিবান ছিলেন, কিন্তু তার সংস্কৃতি চেতনা এতটা প্রখর ছিল না। নেক্সট পঞ্চমত, সুলতান মাহমুদ ভারতে নির্মমভাবে বহু মঠ মন্দির ও বিগ্রহ ধ্বংস করেছেন, যা মোহাম্মদ ঘুরি করেননি। এরপরে তোমরা সবার শেষে একটা প্যারা করবে। পরিশেষে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির মধ্যে সামান্য কিছু মিল থাকলেও বেশিরভাগ অমিল আমাদের চোখে পড়ে। মূলত দুজনের সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্য ছিল ভিন্নধর্মী, যা উপরোক্ত আলোচনায় স্পষ্ট হয়ে উঠেছে। তাহলে আজ তোমাদের মাইনর 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের যদি আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আবার 2-1 দিনের মধ্যে নেক্সট ভিডিও আপলোড করব।